আচ্ছা। তো শিক্ষার্থী বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসটিতে। আপনারা ক্লাসটি শেষ হওয়ার পরে আপনারা আমাদের ক্রিয়েটিভ সিটিএমআই নামে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে ক্লাসটি আপনারা রেকর্ড ক্লাস পেয়ে যাবেন, সেখান থেকে পুনরায় দেখে নিতে পারবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্লাসে এখন রয়েছে বর্তমান সুগন্ধ রয় রয়েছেন, খায়রুল ইসলাম, নুরজাহান, খালেদা পারভিন, সরি খালেদা আক্তার, তারপরে হচ্ছে আহ, শান্তা সুতার আছেন আমাদের সাথে, মাহফুজা খান রয়েছেন, নাসরিন ফারজানা রয়েছেন, এবং মৌমিতা রয়েছেন আমাদের সাথে, এবং আরো রয়েছেন মুন্নি আক্তার, নাজিম, দিশা দেবনাথ এবং স্মৃতি সেনা আছেন আমাদের সাথে। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা অধীর আগ্রহে বসে আছেন ক্লাসটি করার জন্য, আপনাদেরকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব 75 নম্বর প্রশ্ন থেকে। আমরা ক্লাসটি স্ক্রিন শেয়ার করলাম আপনাদের উদ্দেশ্যে। আচ্ছা, অনেকে কল করে বলছেন যে স্যার আমরা হচ্ছে ওই রেকর্ড ক্লাসটা তো দেখছি, কিন্তু আমরা শিটটা পেতে চাই। তো শিটটা পেতে চান, ঠিক আছে, তবে বিষয়টা হলো কি, আমি যে এখানে আপনাদের যে একটা খরচা করে দিচ্ছি, মানে বড় প্রশ্ন আসলে কেমন করে লিখবেন, ছোট প্রশ্ন আসলে কেমন করে লিখবেন, এই খরচাটা এখন দিলে আপনারা পাবেন না ঠিক। মানে আমি বোঝাতে চাচ্ছি কোনটা, একটু দেখুন। এই যে উপরে আসুন, আমি দেখাচ্ছি। এই দেখুন, এই যে কিছু অতিরিক্ত কিছু লিখে দিলাম। তারপরে এখান থেকে বড় প্রশ্ন আসলে কিভাবে আপনারা পয়েন্ট আকারে লিখলে বেশি মার্ক পাবেন সেটা বুঝিয়ে দিলাম। তারপরে দেখা যাচ্ছে যে এই যে অংশগুলো এখানে লিখলাম, এগুলো কিন্তু অতিরিক্ত অংশ, এগুলো অতিরিক্ত অংশ, এগুলো আমি ক্লাস নিয়েছি, তাই হলো কিছু জিনিস এখানে ইনক্লুড করেছি। তো এই জিনিসগুলো আপনারা কিন্তু পাবেন না এখন। এটা আপনাদের, বাকিটা আপনাদের মত, আপনারা সেটা এখন নেবেন নাকি পরে নেবেন। আর যেহেতু আমাদের 75 নম্বর প্রশ্ন আমরা আলোচনা করছি, সুতরাং 85টার মতো প্রশ্ন আছে মানে সর্বোচ্চ। তো সব মিলিয়ে খুবই কিন্তু একদম শেষ প্রান্তে প্রায়। তো এই জন্য চাচ্ছিলাম যে শেষ করি, তারপরে তাই দেবো। আপনাদের কি মত মত কি, এখন দেবো নাকি শেষ করে দেবো, কোনটা? স্যার না, আর তিন চারটা প্রশ্ন বাদ আছে, ওইটা করে দেন তাইলে। হ্যাঁ, শেষ করে স্যার একদম শেষ বলে করে দিন যে, তারপরে দেন। হ্যাঁ শেষ করে দেয়াই ভালো হবে না আপনাদের জন্য। হ্যাঁ, না তো এখন দিলে ওই খসড়াগুলো আপনারা পাবেন না। আর এগুলো আমি খসড়া যেগুলো করছি সেগুলো সম্পূর্ণ তো সেভ করে রাখছি। এটা আপনারা প্রিন্ট দিলে, শীট প্রিন্ট দিলে সরাসরি ওগুলো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। সেটা আপনাদের জন্য ভালো হবে। আর পড়তে মজা লাগবে, কারণ হলো যেহেতু ক্লাসগুলো করেছেন এবং যা যা পড়েছেন সবকিছু মিলায় এক মাথা দিয়ে আপনাদের আবার স্মরণে গাঁথা হয়ে যাবে। তো কম্পোজিশন, এখানে বলেছে যে ফর্মের সুষম বিন্যাস হচ্ছে কম্পোজিশন। দেখুন, কম্পোজিশন কথার একটা অর্থ আমি আপনাদের সাথে শেয়ার করেছি এর আগেও, এবং এখনো শেয়ার করছি। তো কম্পোজিশনের শাব্দিক অর্থ হলো সাজানো বা বিন্যাস করা। এখন কম্পোজিশন শব্দের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত ছোটবেলা থেকে আমরা, কারণ আমরা হলো পরীক্ষায় লিখিত কম্পোজিশন লিখতাম, তাই না? তো সেখান থেকে আমরা এই বিষয়টাতে সম্পর্কে আমরা পরিচিত। তবে বিষয়টা হলো যে কোনো একটা বিষয়কে কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা যায়, এটাই হচ্ছে কম্পোজিশন। এটা আমরা তো সবাই মোটামুটি জানি, সকল তথ্য সেখানে দেওয়া এরকম। তো ব্যাপারটা হলো ছবি আঁকার ক্ষেত্রে কম্পোজিশনটা আসলে কি। আপনাদের কিন্তু তিনটি সাবজেক্টে ক্লাস আমি নিয়ে থাকি, একটা হচ্ছে কম্পোজিশন, একটা হচ্ছে স্কাল্পচার, আর একটা হচ্ছে আপনাদের আর্ট মিডিয়া, আর্ট ম্যাটেরিয়ালস অ্যান্ড টেকনিক্স, অর্থাৎ যেটাকে আমরা শিল্প মাধ্যম, শিল্প শিল্প উপকরণ এবং করণ কৌশল যে সাবজেক্ট কথা বলছি, সেটা নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে যে কম্পোজিশন শব্দের অর্থ হলো সাজানো, এটা মাথায় রাখবেন। এখন এটা ছবি আঁকার ক্ষেত্রে কিভাবে কম্পোজিশন শব্দটা আসবে সেটা একটু বুঝে নেই, একটু খেয়াল করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে আহ, অনেকগুলো জিনিসপত্র কিন্তু এখানে সুন্দরভাবে সাজানো গোছানো আছে। যেমন ধরুন, এখানে একটি গ্লাসের একটি কি আছে, দেখুন একটা বয়াম মতো আছে, তাই না? তারপরে দেখা যাচ্ছে যে লেবু বাতাবি লেবু কেটে রাখা আছে, মালটা কেটে রাখা আছে, ডিম আছে, তাই না? অবশ্যই গ্লাসের একটি ফুলদানি আছে বা একটি গ্লাস আছে। এরকম দেখুন অনেক কিছু রয়েছে। এখন ধরি, এই সাজনেতে অসমতা কখন আসবে, এটা নষ্ট কখন হয়ে যাবে, বা এটা অস্বাভাবিক কখন মনে হবে, যখন আহ এখানে তো ডিম আছে, এবং আমরা যদি এই যে লেবুর ব্যাপারটা একটু হিসাব করি, তার অনুপাতটা একটু হিসাব করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে আহ, ডিমের থেকে কিন্তু লেবুটা কখনো বড়, মানে এখানে ডিমের থেকে কিন্তু বাতাবি লেবুর ওই যে মানে কেটে রাখা অংশটা, এটা কিন্তু অনেক কি হবে, বড় হবে। এটা স্বাভাবিক, সবাই জানি আমরা। তারপরে দেখা যাচ্ছে যে কাঁচের বয়ম সেটা ছোট বড় হতে পারে, সেটা কোনো বিষয় না। এখন কথা হলো, এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে, ডিম এবং লেবু মনে করেন এটা আমাদের পরিচিত একটা জিনিস। এখন ডিম কতটুকু বড় হয়, একটা লেবু কতটুকু বড় হয়, এটা সবার কিন্তু প্রাথমিক একটা আইডিয়া সবার ব্রেনটে সেট আপ করা আছে।
তো ব্যাপার হলো যদি আমি এখানে ডিমের তুলনায় এটা যদি ছোট করে ফেলতাম, অর্থাৎ লেবুর অংশটা, যে বাতাবি লেবুর একটা কেটে রাখা অংশ, এটা যদি আমি ছোট করে ফেলতাম, তাহলে কি হতো? সেটা কি সঠিকভাবে সাজানো হতো, বা সঠিক বিষয়বস্তু সেখানে উপস্থাপন হতো? হতো না। এটা কিন্তু একটা এলোমেলো হয়ে যেত। তারপরে দেখুন যে আমরা কিন্তু সবাই কিন্তু এটা দুই দিক থেকে চিন্তা করতে হবে। আমরা কিন্তু আহ, সবসময় চিন্তা করি যে আমরা সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখবো। হ্যাঁ, এখন দেখা যায় সাজিয়ে গুছিয়ে রাখা বলতে কি বোঝাচ্ছি। এখন দেখুন, আপনার মনে করেন যে ঘরের মধ্যে আপনি, যে ঘরে আপনি থাকেন, আপনার যে বেডরুমটা, সেই বেডরুমটা তো নিশ্চয়ই আপনি খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। নিশ্চয়ই রেখেছেন, যদি অলস না হন। আর যদি আপনি সৌন্দর্য প্রিয় হন বা ভালো মনের বা মানুষ হওয়ার চেষ্টা করেন বা ভালো কিছু করার চেষ্টা করেন, তো আসলে আপনি কিন্তু অবশ্যই ঘর দোর গুছিয়ে রাখবেন, এটা স্বাভাবিক। তো যারা গুছিয়ে রাখে না, আর সেটা আর এক শ্রেণী আছে। আপনি বলতে পারেন স্যার অনেক ইয়ে রয়েছেন যারা পৃথিবীর বিখ্যাত, তারা তো ঘর দোর গুছিয়ে রাখেন, এলোমেলো করে রাখে, তাহলে তারা কি ভালো না, তারা কি খারাপ? না, আমি সে কথা বলছি না। আমি বলছি যে সুস্থ দেহ সুস্থ মন। এখন দেখুন যে আপনি যদি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন সবকিছু, তাহলে কিন্তু আপনার দেহ ভালো থাকবে, সুস্থ শরীর থাকবে, মনটাও ভালো থাকবে। সেই জায়গা থেকে বলছে। তো ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনার টেবিলের উপরে কি কি রাখেন? নিশ্চয়ই একটি কলস এনে টেবিলের উপর রেখে দেন না। নিশ্চয়ই একটি বালিশ এনে আপনি টেবিলের উপর রেখে দেন না। তো ব্যাপার হলো টেবিলের উপর কি কি রাখেন। মনে করেন টেবিলের উপর আপনি বই রাখেন, তারপরে কলম রাখেন, বা তারপরে হলো ছোট একটা ডায়েরি রাখেন। হ্যাঁ, বা ছবি আঁকার একটা রঙের ছোট্ট বক্স রেখে দিলেন, এরকম তো হয়। তো ব্যাপারটা হলো এগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা, মানে কম্পোজিশন শব্দটা যখন মানুষের ব্রেনটে আসলো, তখন কিন্তু মানুষ ভাবতে শিখলো যে না, এখানে হলো আমাদের সবকিছু একটা সুন্দরভাবে সাজানোর একটা ব্যাপার আছে। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে এইখানে যে বিষয়গুলো সুন্দর করে উপস্থাপন করা হয়েছে, প্রকৃতিতে কোনটি ছোট কোনটি বড়, অর্থাৎ পরিপ্রেক্ষিতের ধারণা, ড্রয়িং এর ধারণা, সবগুলো স্পষ্ট হয় কম্পোজিশনে। কম্পোজিশনে অনুপাত, পরিপ্রেক্ষিত ছাড়া, বা লাইট শেড ছাড়া, লাইট শেড, পরিপ্রেক্ষিত, তারপরে হচ্ছে আপনার ড্রয়িং, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার অনুপাত, পরিসর, এগুলো ছাড়া কখনোই কম্পোজিশন আদর্শ কম্পোজিশন হবে না। ঠিক আছে? ওকে। কিন্তু শিল্পকলার কম্পোজিশনও ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, তাই একজন শিল্পীর কাছে কম্পোজিশন বাংলা অর্থ বললেই বিষয়টি পরিষ্কার হয়ে যায় না। কম্পোজিশন ক্ষেত্রকে কার্যকরীভাবে ব্যবহার করে, অর্থাৎ নির্দিষ্ট পরিসরে বিভিন্ন বস্তু সম্মুখে একটি ঐক্য গড়ে তোলা এবং একটি সম্পর্ক গড়ে তোলা এবং একটি সামগ্রিকতা সৃষ্টি করা। আসলে তাহলে কম্পোজিশন কথার প্রাথমিক অর্থ হচ্ছে সাজানো। এখন এই যে মনে করুন অনেক কিছু বিষয় অনেক বিষয়বস্তু নিয়ে সেগুলোকে একসাথে সুন্দর করে একটা সামগ্রিকতা সৃষ্টি করা, বা সবার মধ্যে একটা মিল গড়ে বা ঐক্য গড়ে তোলা, এটাই হচ্ছে সাধারণত কম্পোজিশনের মূল উদ্দেশ্য। এবং এই যে এক কথায় ছবি বিভিন্ন উপাদানের মধ্যে সমন্বয়, সাধারণ সমন্বয়, ঐক্য গড়ে তোলাই কম্পোজিশন। এটা সাধারণ জায়গায় এই জায়গাটা ধারণ করে। এক কথায় ছবি বিভিন্ন উপাদানের মধ্যে সমন্বয় ধারণ করে ঐক্য গড়ে তোলায় কম্পোজিশন। এই জায়গাটা আমরা একটু চেঞ্জ করে দেব, দিয়ে দিলাম। এক কথায় ছবি বিভিন্ন উপাদানের মধ্যে সমন্বয় ধারণ করে ঐক্য গড়ে তোলাই হচ্ছে কম্পোজিশন। এটা হচ্ছে আপনার এক কথায় কম্পোজিশন কি যখন বলবে, আপনারা বলবেন কম্পোজিশন কথার অর্থ হচ্ছে সাজানো। যদি এটা এরকম প্রশ্ন পড়ে, মনে করুন যে আপনি ক বিভাগে প্রশ্ন করলো যে কম্পোজিশন কি, তখন আপনি কি লিখবেন? তখন আপনি লিখবেন যে প্রথমে যে বাক্যটা আপনি ওখানে উপস্থাপন করবেন সেটা লিখবেন হচ্ছে কম্পোজিশন কথার অর্থ হচ্ছে সাজানো। এবং এক কথায় ছবির বিভিন্ন উপাদানের মধ্যে সমন্বয় ধারণ করে ঐক্য গড়ে তোলাই হলো কম্পোজিশন। এটুকু লিখলেই হবে। এটুকু লিখলেই হয়ে যাবে, অসুবিধা নেই। আসলে এরপরে এটা যদি গ বিভাগে পড়তো, তখন আমরা কিভাবে করতাম? হ্যাঁ, গ বিভাগে পড়লে আমরা কিভাবে লিখতাম সেই বিষয় নিয়ে একটু কথা বলি। ফর্মের সুষম বিন্যাস কম্পোজিশন, এটা আলোচনা করো, বা গ বিভাগে পড়লো ব্যাখ্যা করো। তখন আমরা কিভাবে লিখতাম? নিশ্চয়ই আমরা একটা কাজ করতাম। প্রথমে অবশ্যই আমরা ভূমিকা লিখতাম। ঠিক আছে? প্রথমে ভূমিকা লিখতাম, তারপর কি লিখতাম? তারপর লিখতাম হচ্ছে কম্পোজিশন। অনেকদিন লিখি না, তো এই জন্য একটু ঝামেলা হচ্ছে আর। কম্পোজিশন লিখতাম। ঠিক আছে? কম্পোজিশন আসলে বিষয়টা কি?
বা সেটা সুন্দর করে এখানে লেখার চেষ্টা করতাম। তারপরে এই কম্পোজিশনের ক্ষেত্রে কম্পোজিশনটা মানে সুন্দর করতে হলে আসলে কোন কোন বিষয়ে ধারণা থাকা দরকার, সেই সব বিষয়গুলো সুন্দর করে আলোচনা করতে হবে। আহ, তাহলে এখানে কম্পোজিশন সুন্দর করতে গেলে কি কি বিষয় ধারণা থাকতে হবে? এক নম্বর দেখুন, আমরা যদি বলি যে কম্পোজিশন ভালো করতে গেলে আপনার কিন্তু ড্রয়িং বিষয়ে একটা ভালো ধারণা থাকতে হবে। হ্যাঁ, ড্রয়িং বিষয়ে একটা ভালো ধারণা থাকতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো কি, নাম্বার টু হলো হচ্ছে পরিসর সম্পর্কে আপনাকে ভালো ধারণা রাখতে হবে। পরিসর সম্পর্কে ভালো রাখতে হবে। তারপরে হচ্ছে অনুপাত সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। অনুপাত সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। আলো ছায়া সম্পর্কে ধারণা রাখতে হবে। আলো ছায়া সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। তারপরে ধরুন যে ধারণা রাখতে হবে হচ্ছে, তাহলে ড্রয়িং, পরিসর, অনুপাত, আলো ছায়া, আহ, রেখার রিদম খেয়াল রাখতে হবে। রিদম, রিদম এটাকে বা রিদম বা আমরা বা ছন্দ বলতে পারি। ছন্দ খেয়াল রাখতে হবে এগুলো। এইসব বিষয়গুলো যখন আপনি খেয়াল করে বা ঠিক করে রেখে কাজ করার চেষ্টা করবেন, তখন কিন্তু সুন্দর হবে। ওকে, এবার এবার হচ্ছে এইগুলো বিষয়ে আলোচনা করার পরে আপনারা সুন্দর করে উপসংহার দিয়ে দিবেন। উপসংহার দিয়ে দিবেন। ওকে, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ভূমিকা, কম্পোজিশন, ড্রয়িং, পরিসর, অনুপাত, আলো ছায়া, রিদম বা ছন্দ, উপসংহার। একটু খেয়াল করবেন, অনেকে বলতে পারেন স্যার এগুলো আসলে ব্যাখ্যা পাচ্ছি না। আচ্ছা, এগুলো সবার তো জানার কথা, আমি পড়িয়েছি, তারপরে কোনটি সম্পর্কে আপনাদের জানতে বুঝতে অসুবিধা হয়, সেটা জানালে আমাকে খুব ভালো হবে, আমি ব্যাখ্যা দিতে পারবো। আচ্ছা, কম্পোজিশন তো সবাই শিখে নিলাম, যেটা আছে উপরে লিখিত, এটা 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 এখান থেকে সুন্দর করে আপনারা লিখে দেবেন, কোনো অসুবিধা নেই। আসলে কম্পোজিশনটা কি সেটা এইটুকু ব্যাখ্যা অবশ্যই বিভাগের প্রশ্ন করলে অবশ্যই ব্যাখ্যাটুকু দিবেন। তারপরে কি করবেন দেখেন, এখানে যে ড্রয়িং রয়েছে, আচ্ছা ড্রয়িংটা কি সবাই তো আমরা জানি। আসলে ড্রয়িং এ কম্পোজিশনের ভূমিকা কি, বা কম্পোজিশনের ড্রয়িং এর ভূমিকা ভূমিকা কি? তো কম্পোজিশন করতে হলে আপনি যদি ড্রয়িং এ দক্ষ না হন, আপনি ভালো কম্পোজিশন কিভাবে করবেন? আপনার লাইন যদি ঠিক না হয়, আপনি যদি সুন্দর করে ড্রয়িং এ দক্ষতা অর্জন করতে না পারেন, তাহলে কম্পোজিশন করার জন্য যোগ্যতা অর্জন করবেন? নিশ্চয়ই করবেন না। তারপরে এরপরে ড্রয়িং গেল, এবার পরিসর। পরিসরটা কি? মনে করুন আমরা যখন একটি ছবি আঁকি, তখন দেখা যায় ওই একই ছবির মধ্যে আমরা যে কাজটা করি সেটা হলো, আহ অনেকে এরকম করি, আগে থেকে চিন্তা ভাবনা না করে নিয়ে আমরা সরাসরি আঁকা শুরু করে ফেলি। দেখা যাচ্ছে একটা ম্যান ফিগার আঁকছি, তখন দেখা যায় যে ভুলটা হয়, যে প্রথমের থেকে শুরু করলাম, শুরু করার পরে লাস্টে যে পা দেওয়ার জায়গা নেই, যা কি হলো, ঠিকই তো আঁকছিলাম, কি হলো, আমি কি দোষ করলাম যে আমার নিচে পাটা ধরছে না? বা অনেক সময় দেখা যায় পা ধরছে না, আমরা ওই গাদাগাদি করে একটা সিস্টেম করে পাটাকে ওই একটা জায়গার মধ্যে সুন্দর করে আটকে দেওয়ার চেষ্টা করি। তখন কি হয়, ওই যে অবজেক্টটা তার গাঠনিক বৈশিষ্ট্য নষ্ট হয়। তো এখানে যে জিনিসটা ভাবতে হবে, পরিসর, এখানে পরিসরটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আগে আপনি কোথায় কি ছবি আঁকবেন, কতটুকু জায়গা নেবেন, কোথায় কোথায় আঁকবেন, এটা ঠিক করে নিতে হবে। তাহলে অবশ্যই কম্পোজিশনে পরিসরের ভূমিকা আছে। ওকে, অনুপাত। অনুপাতটা বলতে তুলনা বোঝায়, মানে মনে করুন যে পাশাপাশি দুইটি যে বস্তু থাকলো, মনে করি এখানে হচ্ছে আমি যদি বলি এর ডিম রয়েছে, এপাশে হচ্ছে মালটা রয়েছে, বা এখানে একটি বাতাবি লেবুর একটু অংশ, একটা অংশ কেটে রাখা আছে। তো এইটার থেকে কোনটা থেকে কোনটা বড়, এটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কি? পরিপ্রেক্ষিত। এটা ছাড়া সুষম, মানে পরিপ্রেক্ষিত ছাড়া সুষম কম্পোজিশন কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। অনেক সময় পরিসর ঠিক না থাকলেও কিন্তু দেখা যাচ্ছে একরকম ছবি দাঁড় করানো যায়, অনুপাত ঠিক না থাকলেও একরকম মোটামুটি একটা, দেখা যায় কিছু কিছু জায়গায় একটু সমস্যা হয়েছে, এরকম একটা সিস্টেম করে নেওয়া যায়। কিন্তু পরিপ্রেক্ষিত এখানে কিন্তু প্রধান ভূমিকা কার? প্রধান ভূমিকা হচ্ছে পরিপ্রেক্ষিতের। এই পরিপ্রেক্ষিত ছাড়া সুষম বন্টন সম্ভব নয়, একেবারেই সম্ভব না। আচ্ছা, এবার আসুন, এবার চারু কারু শিক্ষার প্রয়োজনীয়তা বর্ণনা করো। আসুন এবার দেখুন, আমি গতদিনও বলেছিলাম এবং আজকেও কথা বলছি এই বিষয়ে। তো চারু কারু শিক্ষার কিন্তু বিশেষ প্রয়োজনীয়তা, আহ সুস্থ, সুন্দর এবং একটি সৌন্দর্যপূর্ণ নান্দনিকতার সমাজ গঠনে এবং মানুষের মনের
সুন্দর ভাবনার জন্য বা সুন্দর চিন্তার জন্য শিল্প চর্চার বিশেষ প্রয়োজনীয়তা লক্ষ্য করা যায়। তো সেই জায়গা থেকেই 1947 সাল থেকে দেশভাগের পরে, বাংলা ভাগের পরে, তখন থেকে কিন্তু যারা বাংলার কিংবদন্তি চিত্রশিল্পীরা রয়েছেন, যারা এর পথিকৃৎ, তারা কিন্তু সরকারকে বোঝাচ্ছেন যে না, এটার প্রয়োজনীয়তা আছে, এটার প্রয়োজনীয়তা আছে। এটা কিন্তু পরবর্তীতে ধাপে 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 দেখা যায়। একটা শিশু, মানে এখন আপনি যখন বর্তমান পর্যায়ে এসে দেখবেন, একটা শিশু ছোট থেকেই তার মানে ভেতর থেকেই যেন ছবি আঁকাটা যেন প্রকাশ পায়, ভেতর থেকেই যেন ছবি আঁকাটা সামনাসামনি এসে যায়। সে নিজে নিজে কিছু একটা না কিছু একটা করতে থাকে। এই ধরনের বিষয় কিন্তু তার মধ্যে লক্ষ্য করা যায়। তো সেই জায়গা থেকে যদি চিন্তা করা হয়, এটা আসলে মানুষের অন্তরে আছে। এটা কোথায় আছে? মানুষের অন্তরে। এটা শুধু যে ব্যবহারিক প্রয়োজনীয়তার কারণে মানুষ শিখছে, এটা শুধু এটা কারণ নয়, এটা হলো মানুষের হৃদয়ে আছে, মানুষের অন্তরে আছে। সেই জায়গা থেকে কিন্তু এভাবে হয়। অনেকে দেখবেন যে আসলে তার আসলে কোনো পারিবারিক ভাবে কোনো কেউ এই সমস্ত কারোর সাথে জড়িত ছিল না। তারপরে এখন তো বর্তমান পর্যায়ে এসে দেখা যাচ্ছে যে সবাই মোটামুটি এইসব বিষয় নিয়ে একটা আগ্রহ প্রকাশ করছে, বা টিচার হওয়ার জন্য আপনারাও আগ্রহ প্রকাশ করছেন। না হলে তো আপনারা এইসব বিষয়ে এগিয়ে আসতেন না, তাই না? তো যে কখনো ছবি আঁকেইনি, আঁকেও নি, আঁকতে ভালোবাসেনি, কোনো না কোনো সময় সে কিন্তু তার সুন্দর একটি বই যখন পেয়েছিল, সেই বইয়ের ছবির গায়ে নিশ্চয়ই কখনো না কখনো দাগ দিয়েছে। কখনো না কখনো ওই ছবির গায়ে যে বইতে যে ছবিগুলো ছিল, কখনো না কখনো ওই ছবির মানে কোনো সেই ছবির নিচে হয়তোবা যে ছবিটা আছে, যে মুখমণ্ডলটা আছে, সেখানে একটু গোপ এঁকে দিয়েছে, অত দাড়ি এঁকে দিয়েছে, অথবা জিহ্বা লম্বা করে দিয়েছে, বা মাথায় একটা শিং শিং লাগাই দিয়েছে। মানে এরকম দুষ্টুমি আমরা অনায়াসেই করি। বা বর্তমান সমাজের শিক্ষার্থীরা, মানে শুধু বর্তমান সমাজের শিক্ষার্থীদের কথা নয়, এটা হলো ছোট্ট থেকে, প্রাথমিক থেকে শিশুরা কিন্তু করে, এটা করতে ভালোবাসে, তারা এসে করে মজা পায়, আনন্দ পায়। এই জন্যই কিন্তু এটা করে। তো ব্যাপারটা হলো, এখানে যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হলো, এটা মানুষের অন্তরে আছে, হৃদয়ে আছে। মানুষ এটাকে অন্তর থেকে ভালোবেসে আঁকে, ছবি আঁকাটাকে সঙ্গে করে। এটা শুধু ব্যবহারিক প্রয়োজনে যে বিশেষ ভূমিকা রয়েছে তা কিন্তু নয়। সার্বিক দিক বিবেচনা করে সরকার মনে করলো, বা বর্তমান বিশ্ব মনে করলো, না, চারু ও কারুকলার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান সভ্য সমাজে এর প্রয়োজনীয়তা আছে। এটা হলো ভেতরকার বিষয়। আমি একটু সুন্দরভাবে যেভাবে মানে মোটামুটি সবাই বুঝতে পারেন আর কি, সেই জন্য এটা বললাম। কিন্তু বর্তমানে যে বিষয়টা হচ্ছে, যে বিষয়গুলো আপনি প্রয়োজনীয়তা ঠিক আসলে কোথায়, সেগুলো কিন্তু আপনাকে উল্লেখ করতে বলা হয়েছে। এটা তো গৌণ বিষয়। যে কথা বললাম, এটা গৌণ বিষয়। আর এখন যেটা বলছি সেটা হলো মুখ্য বিষয়। কি বলছি? আদিকাল থেকেই শুরু, চারু ও কারুকলার উপর নির্ভর করে জীবনযাপন করে আসছেন। তো বহু মানুষ পেশা হিসেবে শিল্পকর্মকে বেছে নিয়েছে। তাদের লোকশিল্পীরা, আমাদের লোকশিল্পীরা, কারুকার্য শিল্পীরা তাদের তৈরি শিল্পকর্ম বিক্রি করে সেই অর্থ দিয়ে জীবনযাপনের প্রয়োজন মিটিয়ে দিচ্ছে। ছবি এঁকে প্রদর্শনী করে, ভাস্কর্য শিল্প তৈরি করে চিত্রশিল্পীরা উপার্জন করে থাকেন। তো দেখুন, আসলে আহ, যারা এই সকল বিষয় নিয়ে, অনেকে ফোন দিয়ে বলেন, স্যার আপনারা তো এত কথা কন, মানে এরকম আর কি, যে যারা আপনার ভার্সিটি যারা পড়ুয়া তারা তো প্রিলি পাস করতে পারে না। হ্যাঁ, তাহলে কি যোগ্যতা স্যার? এরা তো এরকম যোগ্যতাই নেই চাকরি করার, এরকম অনেকে প্রশ্ন করেন। যারা গণ্যমান্য মাথা, যারা হলো বিশেষ বুদ্ধি সম্পন্ন, তাদেরকে আমি সমসাময়িক বুদ্ধিজীবী বলবো, যারা এই ধরনের প্রশ্ন করেন। তো বিষয়টা হচ্ছে কি, একটা সময় ধারণা ছিল যারা ভার্সিটি পড়ুয়া বা যারা হচ্ছে এই সকল বিষয়ে পড়াশোনা করছে, একটা সময় ধারণা ছিল যে তারা এখান থেকে, আপনি বেশি দূর না, আপনি 2018 সালে যান বা আপনি 2017 সালে যান, তখন যখন হচ্ছে ভার্সিটি পড়ুয়াদের মধ্যে চিন্তা কি ছিল জানেন? তারা সবাই চিন্তা করে যে আসলে যে কাজটা করবে সেটা হলো একটা ভালো মানের একজন শিল্পী হবে। আর আগে তো চারুকলায় চান্স পাওয়া খুবই সহজ ছিল, এবং দেখা যাচ্ছে যে অল্প পড়াশোনাতেই বা একটা চারুকলাতে ভর্তি হতে চাইতো না কেউ, পড়তে চাইতো না। শুধুমাত্র এতে ভর্তি হইতো অনেকে শুধুমাত্র পড়ার জন্য, ঠিক আছে, যে ভার্সিটিতে পড়ি একটা নাম হবে, বা এই ধরনের ব্যাপারগুলোর কারণেও কিন্তু অনেকে এইসব জায়গায় আসে। তো ব্যাপারটা হলো, এখন যেটা হয়ে গেছে, এখন কিন্তু কম্পিটিশন হয়ে গেছে, কারণ এটার ব্যবহারিক প্রয়োজনীয়তা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ব্যবহারিক প্রয়োজনীয়তা, মঞ্চ প্রয়োজনীয়তা তৈরি হয়ে গেছে, এই জন্য কিন্তু এটা একটা চাহিদা বেড়ে গেছে। তো ব্যাপারটা হলো, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, যারা ভার্সিটি পড়ুয়া, যারা হলো
এই সকল বিষয় নিয়ে সরাসরি ভাবে এই সমস্যার সাথে যুক্ত, যারা কখনো চিন্তাই করেনি যে এমপিভুক্ত স্কুলে বা এরকম সরকারি স্কুলে শিক্ষক হতে পারবে, তাদের চিন্তা কি ছিল? তারা চিন্তা করতো যে না, আমি একটা ভালো শিল্পী হব, প্রদর্শনীর আয়োজন করব, ছবি বিক্রি করব বাইরের দেশে, বা নিজেরা দেশের বা দেশীয় ভিত্তিতে আমরা দেশীয় ভাবে আমরা নিজেদের মতো একটা আহ, প্রদর্শনীর ব্যবস্থা করব, সেখান থেকে ছবি বিক্রি করব, বাসায় বসে ছবি আঁকবো, বিভিন্ন জায়গায় বেড়াতে যে ছবি আঁকবো, আউটডোরে যে ছবি আঁকবো, ব্যাস, আমার নিজের শিল্পকর্মটাও কারো না কারো দেয়ালে উপস্থাপন করা হবে, আবার নিজেও ছবি এঁকে মজা পাবো, আয়ও হবে, সুতরাং বেটার, সবকিছু মেলায়। তো ব্যাপারটা হলো এখন যেটা হয়ে গেছে সেটা হলো, এটা হলো শুধু সেই জায়গা থেকে তারা কিন্তু এই জায়গায় কল্পনা করতো, এই জন্য তারা প্রিলি পাস করতে পারে না। কথা ভালো করে বুঝবেন, তারা তো সাধারণ লেখাপড়া থেকে তারা কিন্তু একদম পিছিয়ে, ঠিক আছে, তারা কিন্তু পিছিয়ে ছিল, এই জন্য তারা কিন্তু এই সকল জায়গায় যে কিন্তু তাদের মানে মানে যে দক্ষতাটা সেটা কিন্তু দেখাইতে পারে না, তারা তো প্রিলি পাস করতে পারবে না। আর কিন্তু প্রিলি পাস করার পরে যখন তারা এরকম জায়গায় আসবে, তাদেরকে আর ঠেকায় রাখার কোনো উপায় নাই, তারাই অন্তর থেকে যেহেতু গ্রহণ করে। যারা এই দুইটাকে ব্যালেন্স করেছে, সাধারণ শিক্ষাটাকে এবং একাডেমিক শিক্ষাকে দুইটাকে ব্যালেন্স করতে পেরেছে, তারা আজকে সাকসেস, যেটাকে বর্তমান চাওয়া হচ্ছে। যাই হোক, সেটা বিষয়ে কথা না। আমি এটা বলতে চাচ্ছি, এই কারণে কথাগুলো উঠে আসলো এই কারণে যে অনেকে আপনারা ফোন দেন যে এর প্রয়োজনীয়তা কি, এটা আগে সবাই এরকম পারে না কেন, এরা পারে না, মানে এরকম একটা আছেন কিছু কিছু মানুষ এরকম ফোন দেন মাঝে মাঝে, বলেন। আমি জানি না এটা আপনারা কতটুকু ফেস করেছেন, তবে বিষয়টা হলো না বাবা, বাবা রাস্তায় কি তো ওই রাস্তায় দোকান করে পিছনে। এই স্মৃতিশানার কি হলো? স্মৃতিশানা আমরা তো ভয় পেয়েছি। স্মৃতিশানা মাঝখান থেকে যেভাবে ইয়ে করলেন, আমি তো মানে চরম ভয় পেয়ে গেছি, কি হচ্ছে তা ঠিক নেই। যাই হোক, আচ্ছা, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো কিন্তু আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, যেটা সত্য, যেটা ঘটছে, সেটা বিষয় নিয়ে আপনার সাথে কথা বললাম। এতে কি কারো দ্বিমত আছে? দ্বিমত থাকলে আপনারা প্রকাশ করতে পারেন, কোনো অসুবিধা নেই। না স্যার। আচ্ছা, তাহলে আমরা আমরা এখন আলোচনা করছি তাহলে কি, চারুকারু শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে। আমি যেটা বললাম এগুলো সমসাময়িক কিছু কথা বললাম, কিছু গৌণ বিষয় নিয়ে কথা বললাম। তো বিষয়টা হচ্ছে যে আসলে কোথায় কোথায় অ্যাকচুয়ালি প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখুন, যে ছবি এঁকে প্রদর্শনী করে ভাস্কর্য শিল্পী শিল্প তৈরি করে চিত্রশিল্পীরা উপার্জন করে থাকেন, তাহলে এগুলো করে কিন্তু কি হয়, এগুলো করে কিন্তু তারা কি উপার্জন করে থাকেন। এছাড়াও এই জীবনে বিভিন্ন প্রয়োজনে চারুকলা চারুকলা শিক্ষার প্রয়োজন রয়েছে, যেমন সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা দিতে তাদেরকে বিভিন্ন রোগ থেকে নিরাময় পেতে ছবি এঁকে পোস্টার তৈরি করে খুব সহজেই বোঝানো যায়। দেখবেন আপনার রাজধানী শহর বা আপনার সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে দেখবেন যে বিভিন্ন সচেতনতামূলক কিছু পোস্টার বা হলো কিছু দেয়ালিকা বা দেয়াল চিত্র, এগুলো কিন্তু সাধারণত আমরা দেখতে পাই, তাই না? তারপরে দেখা যায় সরকার বিভিন্ন বিষয়ে প্রচারের কাজে রাস্তার হাঁটা চলা, বাস ট্রাক এবং চলাচলের নিয়ম কানুন ইত্যাদির জন্য পোস্টার ও প্রচারপত্রের জন্য চালু শিক্ষার প্রয়োজন রয়েছে বলে মনে হচ্ছে। এবং এখানেও কিন্তু দেখা যাচ্ছে বিশাল একটা প্রচার প্রচারণার জন্য বিশেষ চারুকলার প্রয়োজন রয়েছে। সহজে চাষ করা, সেচ দেওয়া বা পোকামাকড় থেকে কিভাবে ফসল বাঁচানো যায় তা ছবি এঁকে সাধারণ মানুষকে বোঝানো যেতে পারে। তো এখানে আহ, ছবি এঁকে সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে কেন? কারণ সাধারণ মানুষ, তো দেখা যাচ্ছে যে তৃণমূল পর্যায়ে যখন আমরা যাব, বাংলাদেশের তৃণমূল পর্যায়ে যাব, তখন দেখা যায় যে অধিকাংশ কৃষক নিরক্ষর, তাদের শিক্ষার হার তাদের মধ্যে খুব কম। এখন তখন দেখা যায় তারা কিন্তু এই সকল বিষয়গুলো যতটা লিখিত ভাবে বুঝতে পারে, তাদেরকে ছবি এঁকে বুঝতে পারবে। কারণ কি, ছবি আঁকাটাকে আমরা কোন ধরনের ভাষা বলি, কেউ মনে আছে কারোর কোন ধরনের ভাষা বলি? ছবি আঁকাটাকে আমরা কোন ধরনের ভাষা বলি, কারোর কি মনে আছে, বলতে পারবেন? যেরকম ইংলিশ ইজ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাই না? ইংলিশ হচ্ছে একটি কি আন্তর্জাতিক ভাষা, বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা। ঠিক তেমনি ছবি আঁকাটাকে আমি কোন ধরনের ভাষা বলেছিলাম, আপনাদের কি মনে আছে? আচ্ছা, হয়তো বা মনে নেই। তো এটা হলো সার্বজনীন ভাষা। কেন সার্বজনীন ভাষা, এটা কি মনে আছে? তাও মনে নেই, দুঃখ পেলাম। এটা সার্বজনীন ভাষা সেটাও জানা নেই,
আবার কি, এটা হলো সার্বজনীন ভাষা কেন সেটাও জানা নেই। এজন্য দুঃখ পেলাম, কারণ আমি এই বিষয়টি আপনাদের সাথে আগে আলোচনা করেছি, বলেছি। এই জন্য অনেক বড় দুঃখ পেয়েছি। কোনোভাবেই এই দুঃখকে আর মেটানো যাবে না। আমার দুঃখটা কি বুঝতে পারছেন আপনারা যারা আছেন এখানে? অনেকে ভাবছেন স্যার হঠাৎ করে কি পাগল হয়ে গেলেন নাকি। পাগল হয়নি। দুঃখ পাচ্ছি এই ভেবে যে এই যে সার্বজনীন ভাষা বিষয়ক কথা নিয়ে আমি অনেকবার আলোচনা করেছি। একজন শিক্ষার্থীও নেই যে আগে প্রথমে ক্লাস করেছে, প্রথম দিকে ক্লাস করতো, এরকম শিক্ষিত স্যার, শিক্ষার্থী। স্যার, একজন স্যার বলছেন, আচ্ছা বলুন কে বলছেন। স্যার, দেশে দেশে হরতাল চলছে তো, নানা রকম চিন্তা ভাবনা স্যার মনে নেই স্যার, আপনি বলেন একটু। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নানা রকম স্যার, চিন্তা বিভিন্ন ভাবনা ওনারা সলিউশন কাজ করেন। করছি। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি তাহলে নিজেই বলি। তো ব্যাপারটা হলো যে সার্বজনীন ভাষা কেন বলা হয়, কারণ হচ্ছে দেখবেন যে একজন ইংল্যান্ডের থেকে যদি আপনি একজন শিক্ষার্থীকে নিয়ে আসেন, বা এই বাংলাদেশ থেকে একজন শিক্ষার্থীকে নিয়ে আসেন পাশাপাশি বসেন, অথবা দেখা যাচ্ছে ইংল্যান্ডের একজন কৃষককে আপনি নিয়ে আসেন, বা আপনি বাংলাদেশের একজন কৃষককে নিয়ে আসেন, নিশ্চিত যদি আপনি মনে করুন যে আপনি একটা কুঁড়ে ঘর বা হলো কোনো একটা বিষয়ের ইংরেজি নাম লিখে সেটা দুজনের সামনে উপস্থাপন করেন, তাহলে কিন্তু দুজনের বোঝাটা একটু মুশকিল হবে, কারণ দুজনেই কৃষক, দুজনেই তৃণমূল পর্যায় থেকে নিয়ে আসা হয়েছে, তারা কিন্তু বুঝবে না সাধারণত। কিন্তু যদি এখানে একটা ছবি এঁকে তাদেরকে বোঝানো হয়, তারা কিন্তু ঝটপট দেখে বুঝে ফেলতে পারবে যেটা কিসের ছবি। তাই না? তো আসলে এটা শিক্ষিত সমাজ অশিক্ষিত সমাজ সবাই কিন্তু দেখে এটা বুঝতে পারে। এই জন্য কিন্তু এটাই কি বলা হয়, সার্বজনীন ভাষা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সর্বজন এটা বুঝতে পারে এই জন্য। মানচিত্র আঁকা স্কুল কলেজের পুস্তকের জন্য, ছবি আঁকা চিকিৎসা বিদ্যা এবং কারিগরি বিদ্যা এবং পুস্তকের জন্য চলচ্চিত্র জরুরি। দেখুন, যদি বইটা আলোচনা করা হয়, তখন আলোচনা করার সময় তখন যদি এর ছবিটাও পাশাপাশি বইয়ে থাকে, তখন কিন্তু আমাদের বুঝতে সুবিধা হয়। এ একটা কারণ। তো কারখানা, তার উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ এবং পোশাক তৈরির জন্য নকশা এবং ছবি আঁকতে হয়। দেখা যাচ্ছে যখন আমরা কোনো পরিসংখ্যান আমরা বাইরে পাঠাই বা তার বিজ্ঞাপন দিই, তখন কিন্তু এই সকল বিষয়ের প্রয়োজনীয়তা রয়েছে। সুতরাং দেশের কাজ এবং জনগণের প্রয়োজন এবং সামাজিক কল্যাণে চারুকারু শিক্ষার প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া দেখবেন যদি আপনার স্কুলে যখন শিক্ষক, স্কুল যখন শিক্ষক হবেন, বা হলো অন্যান্য শিক্ষকরা যারা রয়েছে, যদি কোনো সাবজেক্টের বিষয়ে বোঝানোর চেষ্টা করেন স্যারেরা, বা কোনো বিষয় নিয়ে আলোচনা করেন, তখন সেটা যদি ছবি এঁকে বোঝানোর চেষ্টা করেন, তখন কিন্তু সকলেই এটা বুঝতে সক্ষম হবে খুব ভালোভাবে। কিন্তু এটা মুখে বলে যতটা ক্লিয়ার হবে, তার থেকে বেশি ক্লিয়ার হবে ছবি এঁকে বোঝালে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে হচ্ছে ৭৭ নম্বর, অপরাজেয় বাংলা ভাস্কর্যটি গুরুত্ব বর্ণনা করো। তো আসলে দেখুন, বর্তমানে কিন্তু এগুলো একটা কুচক্রী মহল, একটা গোষ্ঠী, যারা চাচ্ছে না বাংলাদেশে এই সমস্ত ভাস্কর্য থাকুক। আর তারা কিন্তু এগুলো ভেঙে ফেলছে। এগুলো ছাত্রদের কাজ নয়, ছাত্ররা এগুলো করছে না। আর যারা চায় না যে দেশটা ভালো থাকুক, দেশটা ধ্বংস হোক, দেশটা মানে লুটপাটের হোক, তারাই কিন্তু এই সমস্ত কাজগুলো করছে। তো এই সমস্ত কাজ যেখানে দেখবেন, সেগুলো সাধারণত নিকটস্থ কোনো যারা বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তাদেরকে ফোন করে জানাবেন এবং বলবেন। ঠিক আছে। আর যদি যাই হোক, এগুলো বিষয়ে আলোচনা না করি, অনেকে বলছেন তাই আলোচনার দরকার নেই। ঠিক আছে, ওকে, করলাম না আলোচনা। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি বলবো, ক্লাসটি এখানে শেষ করছি। যেহেতু আজান দিচ্ছে নামাজের সময়, এই জন্য ক্লাসটা শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ক্লাসটি আপনার রেকর্ড পেয়ে যাবেন আমাদের ক্রিয়েটিভ সিটিএমআই এই ইউটিউব চ্যানেলটিতে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শেষ করছি।